ক্লাস 11-এর দ্বিতীয় সেমেস্টারের ফিলোসফি লজিক শেখার ক্লাসে আজকে আমরা শিখব বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়ম। এর আগের ভিডিওতে পর্ব 2-এ আমরা বাক্য থেকে বচন করার 5টি নিয়ম শিখেছি। আজকে 6 থেকে পরবর্তী নিয়মগুলো শিখব। 6 নম্বর নিয়মে বলা হয়েছে, যেসব বাক্যে ব্যতীত, ছাড়া প্রভৃতি শব্দ থাকে সেক্ষেত্রে বাদ দেওয়া অংশটুকু নির্দিষ্ট করে বলে দেওয়া হলে এবচন করতে হবে, আর বাদ দেওয়া অংশটুকু অনির্দিষ্ট হলে আইবচন করতে হবে। এবার উদাহরণ দেখে নেব। তার আগে এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে এখনই তা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে ধারাবাহিকভাবে লজিক শেখার ভিডিওগুলো দিতে থাকবো। এবার উদাহরণ দেখো। 1 নম্বর উদাহরণে বলা হয়েছে, পারদ ছাড়া সব ধাতু কঠিন। এখানে ব্যতিক্রমটি নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে, সেটা হলো পারদ, তাই এটি এবচন হবে। এবচনের আকার অনুযায়ী বচনটি হবে সকল ধাতু হয় কঠিন বস্তু। এখানে উদ্দেশ্যপদ ধাতু এবং বিধেয়পদ কঠিন বস্তু। যেটি বাদ দেওয়া হয়েছে সেটি নির্দিষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে, পারদ, তাই এটি এবচন হয়েছে। এবার 2 নম্বর উদাহরণ, একটি ছাড়া সব ধাতু কঠিন। এখানে ব্যতিক্রমটি অনির্দিষ্ট, বলা হয়েছে একটি ছাড়া, সেই একটিটা কি সেটা নির্দিষ্ট করে বলা নেই, তাই এটি আইবচন হয়েছে। এরপরে 7 নম্বর নিয়ম, বচনের উদ্দেশ্য পদটি নির্দিষ্ট পদ হলে সদর্থক বাক্য থাকলে এবচন করতে হবে, আর নঙর্থক বাক্য থাকলে ইবচন করতে হবে, এবং এক্ষেত্রে কোনো পরিমাণক লেখা যাবে না। উদ্দেশ্য পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ হলে এই নিয়মটা হবে, যেমন রাম, সে, এই জাতীয় পদ হলে এই নিয়মটা হবে। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। 1 নম্বর উদাহরণ বলা হয়েছে, সে সৎ। এখানে সে হলো উদ্দেশ্য পদ। এই সে শব্দটার দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে, তাই এটি সদর্থক বাক্য হওয়ায় এবচন হয়েছে। এবচনের আকার সকল এস হয় পি। এখানে সকল পরিমাণকটা হবে না, এখানে উদ্দেশ্য হয় বিধেয়, এই আকারে লিখতে হবে, তাই লেখা হয়েছে সে হয় সৎ ব্যক্তি। 2 নম্বর নিয়ম, 2 নম্বর উদাহরণ, অমল সৎ নয়। এখানেও উদ্দেশ্য পদ অমল নির্দিষ্ট বিশিষ্ট পদ, তাই এটি নঙর্থক বাক্য হওয়ায় ইবচন হয়েছে। এরপর 8 নম্বর নিয়ম, প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে প্রশ্নের উত্তর অনুযায়ী বচন করতে হবে। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, মানুষ কি অমর, এই বাক্যটাকে বচন করলে হবে না, এর উত্তরটাকে বচন করতে হবে। এই প্রশ্নের উত্তর হবে না, মানুষ অমর নয়। এই মানুষ অমর নয় এই বাক্যটিকে বচন করলে ইবচন হবে, তাই এখানে ইবচন করা হয়েছে, কোনো মানুষ নয় অমর ব্যক্তি। মানুষ এখানে উদ্দেশ্য পদ, আর অমর ব্যক্তি বিধেয় পদ। তাহলে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে প্রশ্নের উত্তরটাকে বচন করতে হবে, প্রশ্নটাকে নয়। এক্ষেত্রে বচন করার সময় বাক্যের অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 9 নম্বর নিয়ম, যেসব বাক্যের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যক্ত থাকে না সেক্ষেত্রে বচন করার সময় উদ্দেশ্য পদটিকে যুগিয়ে দিতে হয়। অনেক বাক্য আছে যেখানে উদ্দেশ্য পদটা উজ্জ থাকে, সেক্ষেত্রে বচন করার সময় উদ্দেশ্য পদটা নিজে থেকে দিয়ে দিতে হবে। যেমন এখানে উদাহরণ, বৃষ্টি হচ্ছে। এই বাক্যে বৃষ্টি হওয়াটা বিধেয় পদ, এখানে উদ্দেশ্য পদটা অস্পষ্ট, তাই বচন করার সময় উদ্দেশ্য পদটা নিজে থেকে দিয়ে দিতে হবে। এখানে বচনটি এবচন হয়েছে,
আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ। উদ্দেশ্যপদ আবহাওয়াটি। এই উদ্দেশ্যপদটা এখানে নিজে থেকে দিয়ে দেওয়া হয়েছে। বাক্যে উদ্দেশ্যপদ স্পষ্টভাবে বলা না থাকলে এইভাবে উদ্দেশ্যপদটা নিজে থেকে দিয়ে দিতে হবে। এবার 10 নম্বর, যেসব বাক্যে পরিমাণের উল্লেখ থাকে না সেক্ষেত্রে বাক্যের অর্থের দিকে লক্ষ্য রেখে বচন করার সময় পরিমাণকটা নিজে থেকে দিতে হবে। বাক্যের অর্থ বুঝে পরিমাণকটা দিতে হবে। পরিমাণকটা সার্বিক হতে পারে, আবার বিশেষ হতে পারে। বাক্যটা পড়ে তার অর্থের দিকে লক্ষ্য রেখে পরিমাণকটা ঠিক করতে হবে। 1 নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, শিশুরা সরল। এখানে পরিমাণকটা বলা নেই, সকল শিশু সরল নাকি কিছু শিশু সরল। বাক্যের অর্থ অনুযায়ী সকল শিশুরাই সরল, তাই এখানে বচন করা হয়েছে, সকল শিশু হয় সরল ব্যক্তি। 2 নম্বর উদাহরণ, সাংবাদিকরা উপস্থিত আছে। এখানেও পরিমাণক বলা নেই, সকল সাংবাদিক উপস্থিত আছে না কিছু সাংবাদিক উপস্থিত আছে সে কথা এখানে বলা নেই, তাই বাক্যটার অর্থ বুঝে বচন করতে হবে। বাক্যটা পড়লে বোঝা যায় কিছু সাংবাদিক উপস্থিত আছে, সকল সাংবাদিকের উপস্থিত থাকা সম্ভব নয় এক জায়গায়, তাই এখানে বচন হয়েছে, কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত থাকা ব্যক্তি। এইভাবে পরিমাণের উল্লেখ না থাকলে বাক্যের মধ্যে বচন করার সময় বাস্তব অনুযায়ী পরিমাণকটা জুগিয়ে দিতে হবে। এবার 11 নম্বর, যে বাক্যে কোনো কিছুর অস্তিত্ব আছে বোঝায় সেটা বচন হবে, আর অস্তিত্ব নেই বোঝালে বচন হবে। যেমন 1 নম্বর উদাহরণে বলা হয়েছে, সাদা হাতি আছে। এখানে সাদা হাতির অস্তিত্ব আছে বোঝাচ্ছে, তাই এটি বচন করা হয়েছে। কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী। এখানে হাতি উদ্দেশ্য এবং সাদা প্রাণী বিধেয়। এরকম আরও উদাহরণ দেওয়া যায়, যেমন গোলাপি ইঁদুর আছে, সবুজ রাজহাঁস আছে। এগুলো সব অস্তিত্ব আছে বোঝাচ্ছে, তাই এগুলো সব বচন হবে। আর অস্তিত্ব নেই বোঝালে, কোনো কিছু নেই বোঝালে তখন সেটা বচন হবে। কোনো কিছু নেই এরকম বোঝাতে পারে, যেমন লাল ইঁদুর নেই, কালো হাতি নেই, এগুলো সব বচন হবে। 2 নম্বর উদাহরণ, সবুজ হাঁস নেই। এখানে সবুজ হাঁসের অস্তিত্ব নেই বোঝাচ্ছে, অস্তিত্ব নেই বোঝালে বচন হবে, তাই এখানে বচনটি হয়েছে, কোনো রাজহাঁস নয় সবুজ প্রাণী। এখানে রাজহাঁস উদ্দেশ্য পদ আর সবুজ প্রাণী বিধেয় পদ। এখানে রাজহাঁসের অস্তিত্ব নেই বোঝাচ্ছে, তাই বচন হয়েছে। বাক্য থেকে বচন করার এই সমস্ত নিয়মগুলো জানতে হবে। এছাড়া বাক্য থেকে বচন করার সময় বাক্যের অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। বাক্যের মানেটা বুঝে তবেই বচন করতে হবে। বাক্যের মানেটা না বুঝলে বচন করা যাবে না, তাই নিয়মের সাথে সাথে বাক্যের অর্থটাও বোঝা দরকার। বাক্যের অর্থ বুঝে নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করে বাক্য থেকে বচন করতে হবে।